প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নীতিশ কুমার সাহা তোমাদের সাথে আছি হিসাব বিজ্ঞান ক্লাসে। তোমাদের আজ দশম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী এই অধ্যায়ের লেকচার 8 নম্বর লেকচার। অর্থাৎ তোমাদের আগে অনুশীলনীর সৃজনশীল অঙ্ক 8 পর্যন্ত করানো হয়েছে 7 নম্বর লেকচার পর্যন্ত। আজকে 8 নম্বর লেকচারে আমি তোমাদের 9 আর 10 এই দুইটা অনুশীলনীর সৃজনশীল অঙ্ক করিয়ে দেব। তো আমরা শুরু করি। তো 9 নম্বর অঙ্কটা শুরু করার আগে তোমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থা মূল্যায়ন সম্পর্কে আমি একটু কিছু তথ্য দিচ্ছি। কারণ 9 নম্বর অঙ্ক এবং 10 নম্বর অঙ্ক ব্যবসায়ের আর্থিক অবস্থার মূল্যায়ন সংক্রান্ত। তোমাদের আগেই শিখিয়েছি আর্থিক অবস্থা হলো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, মূলধন, দায় দেনা, মুনাফা বা ক্ষতি এগুলো মিলিয়ে হচ্ছে ব্যবসায়ের আর্থিক অবস্থা। এখন ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মূল্যায়ন করা হয় কিভাবে দেখো। অনেকভাবে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মূল্যায়ন করা যায়, কিন্তু তোমাদের দুইটা মেথড শিখলেই হবে। একটা হলো মুনাফার হার। তোমরা লক্ষ্য করো, এখানে আমি করে দিয়েছি মুনাফার হার। মুনাফার হার কিভাবে মূল্যায়ন করব দেখো। মুনাফার হারের মাধ্যমে আর্থিক অবস্থার মূল্যায়ন করব কিভাবে দেখো। প্রথমে নিট মুনাফার হার সূত্র দেখো, সূত্রগুলো তোমরা মনে রাখবে। নিট মুনাফার হার সমান সমান নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় গুণন 100। দেখো সূত্রে গুণন 100 আছে, তার মানে এটার ফলাফলটা হবে পার্সেন্টেজ। যাই ফলাফল আসুক পার্সেন্টেজ দিতে হবে। সূত্রটা তোমরা মনে রাখবে। আর এটা হলো বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। এটা সূত্র হলো নিট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন গুণন 100। বিনিয়োজিত মূলধন হচ্ছে মালিক তার ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ মূলধন বিনিয়োগ করেছে, সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন। সরি। তো এরপরে দেখো, এটা গেল মুনাফার হার। আরেকটা হচ্ছে চলতি দায় পরিশোধ ক্ষমতা। ব্যবসা প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা মূল্যায়ন করব কিভাবে। একটা চলতি অনুপাতের মাধ্যমে মূল্যায়ন করব। চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মোট চলতি সম্পত্তিকে মোট চলতি দায় দিয়ে ভাগ করলেই চলতি অনুপাত পাওয়া যাবে। আরেকটা হলো তারল্য অনুপাত। তারল্য অনুপাতের সূত্রটা দেখো, চলতি সম্পত্তি থেকে দুইটা জিনিস মাইনাস করতে হবে। কি কি? মজুত পণ্য আর অগ্রিম খরচ। মজুত পণ্য এবং অগ্রিম খরচ চলতি সম্পত্তি থেকে মাইনাস করে সেটাকে আমরা চলতি দায় দিয়ে ভাগ করব, তাহলে পাওয়া যাবে তারল্য অনুপাত। সরি। তো চলতি দায় পরিশোধ ক্ষমতা বলতে কি বোঝায় আমি একটু বলে দিই। অর্থাৎ তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যে পরিমাণ চলতি দায় আছে সেই পরিমাণ চলতি দায় পরিশোধ করার জন্য কি পরিমাণ চলতি সম্পত্তি বা তরল সম্পত্তি আছে সেটাই বোঝাচ্ছে, যে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে চলতি দায় পরিশোধের জন্য ক্ষমতা কতটুকু আছে। তো এই ক্ষমতাটা মূল্যায়ন করার জন্য দুটি আদর্শ মান আছে। দেখো, চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1। অর্থাৎ এই যে 1 নম্বর সূত্র দেখো, চলতি অনুপাত চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়, এটার মান যদি 2:1 হয় তাহলে এটা খুব স্ট্যান্ডার্ড হবে। ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ধরে নিব ব্যবসা প্রতিষ্ঠানে চলতি দায় পরিশোধ করার জন্য যথেষ্ট ক্ষমতা আছে, যথেষ্ট চলতি সম্পদ আছে ব্যবসা প্রতিষ্ঠানে। আর তারল্য অনুপাতের আদর্শ মান হলো 1:1। অর্থাৎ 1 টাকা চলতি দায় পরিশোধ করার জন্য 1 টাকার সমপরিমাণ তরল সম্পদ থাকতে হয়। আর আগেরটা হচ্ছে চলতি অনুপাতের আদর্শ মান যেটা বলেছি 2:1, এটা হচ্ছে 1 টাকা চলতি দায় পরিশোধ করার জন্য 2 টাকার সমপরিমাণ চলতি সম্পদ থাকতে হয়। এটাই এটার অর্থ। তাহলে আমরা অঙ্ক করে যদি দেখি চলতি অনুপাতের আদর্শ মান থেকে আমাদের প্রকৃত মান যদি একটু বেশি হয়, তাহলে বুঝতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ করার জন্য যথেষ্ট পরিমাণ চলতি সম্পদ বিদ্যমান আছে। আর যদি কম হয় তাহলে বুঝতে হবে যে চলতি দায় পরিশোধের ক্ষমতা কম ব্যবসা প্রতিষ্ঠানে। আর ঠিক তারল্য অনুপাতের ক্ষেত্রেও একই রকম। এবার আমরা অঙ্কে চলে আসি এই নিয়মের। তোমরা লক্ষ্য করো, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 178 দেখো, 178 পৃষ্ঠা 9 নম্বর অঙ্ক। সরি, 9 নম্বর অঙ্কে দেখো, রহমান ব্রাদার্সের 2016 ও 17 সালের কিছু হিসাব তথ্য দেওয়া আছে, 2 বছরের দেওয়া আছে। এখানে 2 বছরের তুলনা করে দেখতে হবে যে আগের বছরের তুলনায় এই বছরের তোমার মূল্যায়ন করে দেখব যে মানের কি পার্থক্য আসে। তো প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্ন আর আমি পড়লাম না, তোমরা বই থেকে দেখে নিও। 16 সালের আর 17 সালের বিভিন্ন তথ্য দেওয়া আছে। তো আমরা সমাধানে চলে যাই।
9 ক নম্বর দেখো, 9 ক নম্বরে কি চেয়েছে খেয়াল করো। 2016 ও 17 সালের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। 2016 ও 17 সালের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। তো তোমরা দেখো 9 ক বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমি আগে সূত্রটা লিখে দিয়েছি। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সমান নেট বিক্রয় মাইনাস মোট মুনাফা, অর্থাৎ নেট বিক্রয় থেকে মোট মুনাফা মাইনাস করলেই বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যাবে। তাহলে আমরা এটা সব করে করি, তাহলে 2 বছরেরটা একসাথে করা যাবে। দেখো 16 সাল 17 সাল, এই যে নেট বিক্রয় এটা দেওয়াই আছে, প্রশ্নে দেওয়াই আছে। 16 সালে 90,000, 17 সালে 92,000। এখান থেকে মোট মুনাফা মাইনাস করে দেব, এগুলো সব প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম যথাক্রমে 74,000 এবং 76,500 টাকা। এবার খ নম্বর দেখো, 2016 সালের নেট মুনাফার অনুপাত আর বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত চেয়েছে। এটা শুধু 2016 সালের চেয়েছে। তো একটু আগে আমি তোমাদের সূত্র দেখিয়েছি, সূত্রগুলো মনে রাখতে হবে। দেখো প্রথমে আসি নেট মুনাফার অনুপাত। সূত্র অনুযায়ী লিখলাম নেট মুনাফা ডিভাইডেড বাই নেট বিক্রয় গুণন 100। এবার মান বসাবো, মান সব দেওয়া আছে প্রশ্নে। মান বসিয়ে এটার রেজাল্ট আসলো 7.67%। এটা আছে নেট মুনাফার অনুপাত বা নেট মুনাফার হার ব্যবসায়ের। এবার বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, এটা সূত্র হচ্ছে নেট মুনাফা ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন গুণন 100। এগুলো সব মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে। দেখো 16 সালেরটা দেখবে, 16 সালেরটা করতে বলছে। তো আমরা মান বসিয়ে কি পেলাম, 13.80%। এটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, এটাই হচ্ছে আমাদের ফলাফল। এবার গ নম্বরে আসো। গ নম্বরে বলেছে প্রতিষ্ঠানের 2017 সালের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করতে। স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য ওই যে আমরা যে পরে যে দুইটা সূত্র শিখলাম, অর্থাৎ একটা চলতি অনুপাত আর একটা তারল্য অনুপাত। এই চলতি অনুপাত এবং তারল্য অনুপাতের মাধ্যমেই স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই করা যায়। তো 17 সালে চলতি অনুপাত সূত্র বসালাম, চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এবার মান বসালাম, মান সব দেওয়া আছে। তাহলে আমার ফলাফল কি আসলো, 11,000কে 9,500 দিয়ে ভাগ করলে 1.16 আসে, ইস্টু দিয়ে 1 দিতে হবে। অর্থাৎ এই প্রথম যে পদটা আছে 1.16, এটা হচ্ছে উপরের অর্থাৎ লব, এই 11,000 যেটা চলতি সম্পদ। আর চলতি দায় নিচে যেটা হরে আছে চলতি দায়, এটা হচ্ছে পরের পদটা অনুপাতের 1, এটা সবসময় 1 হবে। তো 11,000কে 9,500 দিয়ে ভাগ করলে 1.16 আসে, ইস্টু দিয়ে 1 দিতে হবে। অর্থাৎ এখান থেকে এটাকে বোঝাচ্ছে চলতি সম্পদ আর এটাকে বোঝাচ্ছে চলতি দায়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের 1 টাকা চলতি দায় পরিশোধ করার জন্য এই প্রতিষ্ঠানে 1 টাকা 16 পয়সার সমপরিমাণ চলতি সম্পদ বিদ্যমান আছে, এটা বোঝায় এই অনুপাত দ্বারা। পরেরটায় চলে যাই, তারল্য অনুপাত। সূত্রটা আর বললাম না, লেখাই আছে দেখো, আগেও শিখিয়েছি। তো এবার মান বসালাম, মান সব দেওয়া আছে। ফলাফল কত আসলো, 1.06:1। অর্থাৎ এইখানে এটা হলো চলতি সম্পদ থেকে মজুত পণ্য আর অগ্রিম খরচ বাদ দেওয়ার পর পাওয়া গেছে, আর এটা হলো চলতি দায়। অর্থাৎ এই মান দ্বারা বোঝাচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানের এই ব্যবসা প্রতিষ্ঠানের 1 টাকা চলতি দায় পরিশোধ করার জন্য 1 টাকা 6 পয়সার সমপরিমাণ তরল সম্পদ বিদ্যমান আছে, এটা বোঝাচ্ছে। তো এবার আমরা একটু মন্তব্য দেখি, কারণ আমরা একটু আগে তোমাদের চলতি অনুপাত এবং তারল্য অনুপাতের আদর্শ মান দেখেছি, আর আমাদের প্রকৃত মান কি হলো দেখি। মন্তব্যটা তোমরা দেখো একটু। 2017 সালে স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা কিছুটা সন্তোষজনক লিখবো আমরা, কারণ আমরা জানি চলতি অনুপাত আর তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1 আর 1:1। কিন্তু এই প্রতিষ্ঠানে আমাদের যে মান হয়েছে সেটা যথাক্রমে দেখো, চলতি অনুপাতের মান হয়েছে 1.16:1 আর আদর্শ মান হচ্ছে 2:1। তো আমার 2:1 হয়নি, একটু কম হয়েছে, তারপর আমরা কিছুটা সন্তোষজনক লিখেছি। এই জন্য ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা কিছুটা সন্তোষজনক। আর তারল্য অনুপাত যেটা, সেটার আদর্শ মান 1:1, কিন্তু আমাদের প্রকৃত মান হয়েছে 1.06:1, খুব কাছাকাছি। এই জন্য এটাও সন্তোষজনক হবে। তাই আমরা একবারে অ্যাভারেজে দুটা মিলিয়ে লিখে দিয়েছি যে কিছু আমাদের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা কিছুটা সন্তোষজনক। অর্থাৎ আদর্শ মানের কাছাকাছি হলে আমরা কিছুটা সন্তোষজনক বা সন্তোষজনক লিখব, আর আদর্শ মানের সমান হলে আমরা লিখব যে সন্তোষজনক। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার পরের অঙ্কে যাই। 10 নম্বর অঙ্কটা খেয়াল করো তোমরা সবাই। 10 নম্বর অঙ্ক আমি তোমাদের সমন্বয়গুলো একটু দেখাচ্ছি। তোমাদের পাঠ্য বইয়ের 179 পৃষ্ঠা দেখো, সমন্বয়গুলো দেখো। 1 নম্বর সমন্বয়, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য বলেছে 20,000, বাজার মূল্য 22,000।
এখান থেকে যেটা কম সেটা দেখাতে হবে, তোমরা জানো, এটা আগে শিখিয়েছি। 2 নম্বর সমন্বয় ক্যাশ বাক্স থেকে 500 টাকার 2টি নোট হারিয়ে গেছে, অর্থাৎ 1000 টাকা হারিয়ে গেছে, এটা বিবিধ ক্ষতি হয়ে গেছে, আমরা সমাধান করার সময় বুঝিয়ে দেব। 3 নম্বর সমন্বয় ধারে ক্রয় 2000 টাকা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ অলিখিত ক্রয় আমরা হিসাবভুক্ত করে দিব। এই হলো প্রশ্ন। ক নম্বরে কি নির্ণয় করতে হবে? উপযুক্ত তথ্য হতে রায়হান এন্টারপ্রাইজের তারল্য অনুপাত নির্ণয় করতে বলেছে। দেখো আমি করে দিয়েছি তোমাদের, খেয়াল করো সবাই। তারল্য অনুপাত সূত্র সেই আগের মতো সূত্র, মান যা দেওয়া আছে, একদম প্রশ্নে সব মান দেওয়া আছে, দেখে দেখে বসলাম। ফলাফল কি আসলো? তারল্য অনুপাতের মান আসলো 1.24:1। এইখানে দেখো চলতি সম্পদ 61,000 কিভাবে আসলো, এখানে গণনা কার্য করে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আমার মোট চলতি সম্পদ 61,000 আসলো। আর চলতি দায় আসলো 33,000 কিভাবে আসলো সেটাও দেখিয়েছি। এইখানে একটা জিনিস বোঝার আছে, দেখো পাওনাদার রেয়া মিলে দেওয়া আছে 8,000 টাকা, আর 2,000 টাকা যোগ করছি কেন? ওই যে সমন্বয়ে বলেছে তোমাদের 2 নম্বর সমন্বয়ে, 3 নম্বর সমন্বয়ে যে ধারে ক্রয় 2,000 টাকা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ অলিখিত ক্রয়ের ফলে আমার পাওনাদার বেড়ে যাবে, তাহলে 10,000 টাকা। আর এখানে দেখো হাতে নগদ 6,000 থেকে 1,000 মাইনাস করেছি, ওই যে সমন্বয় বলেছে 500 টাকার 2টি নোট হারিয়ে গেছে, অর্থাৎ 1,000 টাকা কমে যাবে হাতে নগদ থেকে, এই কারণে। আর বিনিয়োগের অনাদায়ী সুদ তোমরা লক্ষ্য করো কিভাবে আসলো। রেয়া মিলে 10% বিনিয়োগ আছে, তারিখ দেওয়া আছে 1/7/17, অর্থাৎ 6 মাসের সুদ ধরতে হবে। আমি 6 মাসের সুদ নির্ণয় করে দিয়েছি 1,000 টাকা। তাহলে আমার মোট চলতি সম্পদ 61,000, মোট চলতি দায় 33,000, তাহলে 41,000কে 33,000 দিয়ে ভাগ করলে 1.24:1, এটা হচ্ছে তারল্য অনুপাত। ক নম্বরের আনসার। এবার খ নম্বরে আসো। খ নম্বরে কি চেয়েছে দেখো, উল্লেখিত মোট লাভ অন্তর্ভুক্ত করে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। প্রশ্নের শুরুতেই দেখো 10 নম্বর প্রথম লাইনেই একটা মোট লাভ দেওয়া আছে 25,000 টাকা। প্রশ্নে খেয়াল করো, তো মোট লাভ 25,000 টাকা, আমি ব্র্যাকেটে বলে দিয়েছি দেওয়া আছে, 25,000 লিখলাম। এখান থেকে আমাদের কি নির্ণয় করব? নিট মুনাফা নির্ণয় করব। তাহলে পরিচালন ব্যয় বাদ দিব আগে। পরিচালন ব্যয় দেখো প্যাকিং খরচ রেয়া মিলে দেওয়া আছে 2,000 টাকা, আর পুরাতন কুরিন সঞ্চিতি বাদ যায়, আগেও শিখিয়েছি। নতুন সঞ্চিতি থাকলে সেখান থেকে আমরা পুরাতন সঞ্চিতি মাইনাস করতাম, নতুন সঞ্চিতি যেহেতু নেই তাহলে পুরাতনটা সরাসরি মাইনাস করে দিলাম। তার ফলে আমার কি হলো, খেয়াল করো সবাই, কত টাকা আসলো? 25,000 থেকে 25,000-এর সাথে 2,000 টাকা যোগ করলাম কেন? খেয়াল করো, কারণ আমরা কি করব? পুরাতন কুরিন সঞ্চিতি বিয়োগ করব 4,000 টাকা। তো 2,000 থেকে 4,000 বিয়োগ করলে কি হয়? -2,000 থাকে। তো -2,000 যদি মাইনাস করতে যাই তাহলে মাইনাসে তখন প্লাস হয়ে যাবে, যে কারণে 25,000-এর সাথে 2,000 যোগ হয়ে 27,000 হলো। তোমরা বুঝতে পারবে আশা রাখি। এর সাথে আমরা অন্যান্য আয় যোগ করব, পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর অন্যান্য আয় যোগ করব। অন্যান্য আয় একটাই, বিনিয়োগের সুদ 1,000 টাকা। কিভাবে আসলো আমি যে ক নম্বরে তোমার চলতি সম্পদ বের করার সময় দেখিয়ে দিয়েছি, তোমরা একটু এইখানে দেখে নিও যে এই 1,000 টাকা বিনিয়োগের অনাদায়ী সুদ কিভাবে আসলো। এবার খেয়াল করো, অন্যান্য আয় বিনিয়োগের সুদ 1,000 টাকা যোগ করলাম আমরা। এবার অন্যান্য ব্যয় মাইনাস করব। অন্যান্য ব্যয় দেখো ব্যাংক জমাতিরিক্তের সুদ 5,000 টাকা রেয়া মিলে দেওয়াই আছে, খেয়াল করো সবাই। রেয়া মিলে প্রায় শেষের দিকে কাছাকাছি, দেখো ব্যাংক জমাতিরিক্তের সুদ 5,000। আর বিবিধ ক্ষতি হয়েছে, ওই যে তোমার 2 নম্বর সমন্বয় বলছে ক্যাশ বাক্স থেকে 500 টাকার 2টি নোট হারিয়ে গেছে, তাহলে মোট 1,000 টাকা ক্ষতি হয়ে গেল, এটাও অন্যান্য ব্যয়। তাহলে মোট অন্যান্য ব্যয় 6,000 টাকা মাইনাস করলাম, তাহলে আমার কি আসলো? 28,000 থেকে আর 6,000 মাইনাস করলাম, তাহলে নিট মুনাফা কত টাকা আসলো? 22,000 টাকা। তাহলে নিট মুনাফা পেয়ে গেলাম 22,000 টাকা, এটা আমার খ নম্বরের আনসার, নিট মুনাফা 22,000 টাকা। এবার গ নম্বরে আসো। গ নম্বরে কি চেয়েছে খেয়াল করো, নিট লাভ বলেছে 29,000 টাকা বিবেচনা করে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে। দেখো আর্থিক অবস্থার বিবরণী সব তোমাদের শেখানো আছে, আমি একটু দ্রুত তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা স্থায়ী সম্পদ লিখব। স্থায়ী সম্পদের মধ্যে কি কি আছে দেখো। স্থায়ী সম্পদের মধ্যে স্থায়ী সম্পদ সরাসরি লিখলাম 80,000 টাকা, রেয়া মিলে দেওয়াই আছে 80,000 টাকা। এবার দীর্ঘমেয়াদী বিনিয়োগের আন্ডারে একটাই আছে, শুধু 10% বিনিয়োগ আছে। চলতি সম্পদ দেনাদার 35,000 দেওয়া আছে, হাতে নগদ থেকে 1,000 টাকা বাদ যাবে, বিবিধ ক্ষতি তোমরা আগেই শিখিয়েছি। সমাপনী মোট পণ্য 20,000, বিনিয়োগের অনাদায়ী সুদ ছিল 1,000, তাহলে মোট চলতি সম্পদ হলো 61,000। খেয়াল করো, মোট চলতি সম্পদ 61,000, আর স্থায়ী সম্পদ তো দেওয়াই আছে, আগে লিখেছি আমরা 80,000 টাকা, আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ 20,000 টাকা। এবার মালিকানা সত্ত্ব দায়। প্রথমে সমাপনী মালিকানা সত্ত্ব 1,29,000 টাকা কোথায় পেলাম? নিচে দেখো, লাস্টে আমরা গণনা কার্য করেছি, মূলধনের সাথে নিট লাভ 29,000 যোগ করেছি, এই নিট লাভটা দেওয়াই আছে প্রশ্নে, যোগ করে 1,29,000 টাকা আমার তোমার 1,29,000 টাকা সমাপনী মালিকানা সত্ত্ব।
এবার চলতি দায় লিখব। চলতি দায়ের মধ্যে ব্যাংক জমাতিরিক্ত 23,000 টাকাটা দেওয়া আছে, পাওনাদার মোট 10,000 টাকা। আমরা আগেই বুঝিয়েছি কীভাবে আসলো। তাহলে মোট দায় 33,000, মালিকানা সত্ত্ব আর দায় মিলে 1,62,000 হয়। খেয়াল করো, কিন্তু সম্পদ কিন্তু 1,62,000 হয় না, সম্পদ হয় 1,61,000, যে কারণে সম্পদ পাশে 1,000 টাকা কম পড়েছে। সব কিছু সঠিকভাবে করার পরে সম্পদ বা দায় কোনো কিছু কম পড়লে সেটা আমরা অনিশ্চিত হিসাব দিয়ে আমাদের আর্থিক অবস্থার বিবরণী মিলিয়ে দিব। তাহলে আমার সম্পদ পাশে অনিশ্চিত হিসাব আসলো কত টাকা? 1,000 টাকা। তাহলে মোট দায় এবং মালিকানা সত্ত্ব আসলো 1,62,000, আর সম্পত্তি অনিশ্চিত হিসাবে 1,000 টাকা দিয়ে আমরা 1,62,000 টাকা মিলিয়ে দিলাম। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তো সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাসে আমি পরের অঙ্কগুলো আবার করিয়ে দিব। সবাইকে ধন্যবাদ।